ক্লকটা সেট করে হচ্ছে পন্স যে জোনটা ওরা ক্লক সেট করে নিয়ে আবার ওই টাইম ফ্রেমের সঙ্গে আবার নিজেকে অ্যাডজাস্ট করে সেটাকে আবার ফিট করে রাখে। এবং এর সঙ্গে যে হোমিওস্ট্যাটিস বলে একটা জিনিস আছে, মানে বাইরের ভেতরের আমাদের টেম্পারেচার, ভেতরে আমার ইনার ফাংশন এবং বাইরের ইনার ফাংশনের সঙ্গে 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 শরীরটা কি করে নিজেদেরকে অ্যাডজাস্ট করে তার ফাংশনটাই লোয়ার ফাংশনস গুলো কাজ করে। এবার লো ফাংশনস গুলো আমি যেগুলো বললাম সেইটা যদি আবার একবার একটুখানি মানে এখানে লেখাই আছে, তার মধ্যে টেম্পোরাল লোবের সঙ্গে একটা জিনিস এখানে জড়িয়ে আছে না মেমোরি। এটা যে মেমোরি মানে ওইখানে চূড়ান্ত মেমোরি নয়, সেটা আমরা পরে বুঝবো, কিন্তু একটা মেমোরি ফাংশন এখানে আছে। ফ্রন্টাল লোবের মধ্যে যে ইমোশনাল কন্ট্রোল আছে এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু ইমোশন লেখা নেই, এখানে ইমোশনাল কন্ট্রোলের কথা বলা আছে। আর ওই প্যারাইটাল লোবে যেটা বললাম যে সেন্স অফ টাচের কথা, অক্সিপিটাল লোবে ভিশনের কথা, আর সেরিবেরাল হচ্ছে কোঅর্ডিনেশন স্কিল মোটর অ্যাক্টিভিটিস যেগুলো আছে আমরা যেগুলো ফিজিক্যালি আমরা পড়ে থাকি সেগুলো। আর ওই যেটা বললাম ব্রেন স্টেমের যে বেসিক লোয়ার ফাংশন যেগুলো আছে হার্ট রেট, অ্যারোজাল, কনসেন্ট্রেশন, স্লিপ এন্ড ওয়েক সাইকেল যেটা বলছিলাম মাত্র, বায়োলজিক্যাল ক্লক যে ফাংশন আছে। এটা ওই যেটা দেখিয়েছিলাম তারই একটা ক্রস সেকশন, কিন্তু ক্রস সেকশনের মধ্যে সবথেকে যেটা ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এখানে এই যে মিড ব্রেনের ছবিটা এখানে যেগুলো হলুদ যেটা তার মধ্যে দেখুন দুটো জিনিস আছে, একটা হচ্ছে এখানে হাইপোথ্যালামাস আর একটা হচ্ছে থ্যালামাস, আর এখানে আছে হিপোক্যাম্পাস। তো এটা আর এর পাশেও আরেকটা জিনিস আছে যেটা এই ছবিটাতে নেই, সেটাকে বলি আমরা অ্যামিগডালা। এই আমাদের মূলত এই থ্যালামাস আর হাইপোথ্যালামাস থেকে থ্যালামাস এই জোনটা কাজ করে হচ্ছে গেট কিপারের মতো, মানে আমি যা দেখলাম সেটাই আমি আলটিমেটলি ব্রেনে যাচ্ছে কিনা সবটা ব্রেন নেয় না, ওই গেট কিপারের মতো কিছু লোককে ঢুকতে দেয় কিছু লোককে ঢুকতে দেয় না। আমি যা দেখছি সবটাই আমার শেষ অব্দি মগজে থাকবে না। আর ওই হিপোক্যাম্পাস ওটা একটা মেমোরি ফর্মেশন তৈরি করে, যেটা হচ্ছে আদৌ আমি যা দেখছি সেই মেমোরিটা আমার আদৌ আমি তৈরি করবো কিনা তার জাজমেন্টটা তৈরি করে এখানে। ফলে মেমোরি জাজমেন্টে যদি কোনো ভুল হয় তাহলে এটা একটা ফ্লপ করে যাবে, মানে তখন এই ও ইনার মানে এক্সটার্নাল যে ফাংশনস গুলো যেটা সেরিব্রাল কর্টেক্স বা আমরা বাইরের যে আচ্ছাদন যেটাকে বললাম, এটা যে ইনার যেটা মিড ব্রেন, আর বাইরের যে ব্রেনটা যেটাকে আমরা দেখলাম যে অনেক খাঁজ কাটা যে অংশটা যেটাকে আমরা বলি সেরিব্রাল কর্টেক্স বা নিও কর্টেক্স। মানে একটা জন্তু জানোয়ারের সঙ্গে মানুষের ব্রেনের বেসিক ডিফারেন্স হচ্ছে এটা। জন্তু জানোয়ারদের ক্ষেত্রে ওদের এইটা থাকে, বাইরেটা থাকে না, আর আমাদের ক্ষেত্রে এটাও আছে বাইরেটাও আছে। আমাদের হাই কগনিটিভ পাওয়ারের যেগুলো আছে, থিংকিং পাওয়ার যেগুলো আছে সেগুলো আছে বলেই আমাদের ওই নিও কর্টেক্স বা সেরিব্রাল কর্টেক্স থাকে। অনেকে বিরক্ত হয়ে গেছে কি বলছে, এইটুকু না বলতে পারলে আমি এগোতে পারবো না। এই বেসিক জিনিস আমি একটু গল্প বলতেই পারি। এবার হচ্ছে লেফট আর রাইট হেমিস্ফিয়ার। আমাদের যদি ঠিক ব্রেনের মাঝখান থেকে আমরা ইয়ে করি, দুটো ব্রেনের দুটো হেমিস্ফিয়ার, যেটা বাঁ দিকটা একটা ডান দিকটা। বাঁ দিকটা আমাদের শরীরের ডান দিকটাকে কন্ট্রোল করে, ডান দিকটা শরীরের বাঁ দিকটাকে কন্ট্রোল করে। আমরা বেসিক্যালি যেটা বলি সেটা হচ্ছে আমাদের শরীরের যে ডান দিকটা কন্ট্রোল করে যে বাঁ দিকটা, আমাদের বাঁ দিকটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ আছে, আর ডান দিকটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ব্রেন। মানে বাঁ দিকটা হচ্ছে ওয়ার্কিং ব্রেন, ডান দিকটা হচ্ছে ক্রিয়েটিভ ব্রেন। আমরা যখন কথা বলি আমাদের হাত বেশি নয়, ডান হাত। ল্যাঙ্গুয়েজের সঙ্গে ক্রসওয়াইজ আমরা ডান হাতটা অ্যাসোসিয়েটেড করি। যারা বাঁ তাদের ক্ষেত্রে ব্রেনের ল্যাঙ্গুয়েজটা কিন্তু রাইটে থাকে, এক্সট্রিম রাইটে নাও থাকতে পারে। এখন দেখা গেছে রাইটের সঙ্গে লেফট কিছুটা ডিস্ট্রিবিউট করে। মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে যে লেফট এবং রাইট দুটো একসঙ্গে ল্যাঙ্গুয়েজ থাকে। ফলে ছেলেরা যখন কথা বলে তখন কথার মধ্যে ক্রিয়েটিভ স্পেসটা কম থাকে, কিন্তু যখন মেয়েরা কথা বলে তারা একই সঙ্গে তারা অ্যানালিটিক্যালিও কথা বলে, ক্রিয়েটিভ কথা বলে, দুটো বলতে পারে। কিন্তু ছেলেরা কথা বলে, ছেলেরা ফার্স্ট একটা অ্যানালিটিক্যাল কথা বলে, সেই অ্যানালিটিক্যাল কথাগুলো সেটা ক্রিয়েটিভ, ইট মে বি ক্রিয়েটিভ অর ইট মে নট বি ক্রিয়েটিভ। ফলে দুটোর একটা মিশেল করতে থাকে কন্টিনিউয়াস। আর যারা বাঁহাতি হয় তাদের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা থাকে হচ্ছে ডান দিকে এক্সট্রিম সবসময় থাকে, ডান দিকের সঙ্গে বাঁ দিকেও থাকে। তো মূলত যেটা হয় সেটা হচ্ছে যে এটাকে আমরা একটা অ্যানালিটিক্যাল ব্রেন ধরছি, এটাকে আমরা একটা ক্রিয়েটিভ ব্রেন ধরছি। ফলে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে শুধু একটা রাইট হেমিস্ফিয়ারের মানুষ কিন্তু ক্রিয়েটিভ স্পেসের মধ্যে সেটা শুধু রাইট হেমিস্ফিয়ার আছে, রাইট হেমিস্ফিয়ার ডমিনেট করে। মানে আমরা যেটা বলি যে বেসিক্যালি মানুষকে একটু অবজার্ভ করলে বোঝা যায় যে তার কোন হেমিস্ফিয়ারটা ডমিনেট করছে, তার লেফট হেমিস্ফিয়ারটা রাইট হেমিস্ফিয়ারটা। শুধু লেফট হেমিস্ফিয়ার যদি ডমিনেট করে যায় সেই মানুষটাকে আপনি বেশিক্ষণ ধরুন যে কোনো ইন্টারাকশনের মধ্যে বসাতে পারবেন না, সে তার মতো করে একটা ধারণা তৈরি করে নেবে।
রাইট হেমিস্ফিয়ারের যে লোক যারা আছে তারা আবার তাদেরকে আপনি আবার কোথাও কোনো জায়গা থেকে আগে থেকে ধরতাই পাবেন না। সে মানুষগুলো সবসময় মানে বিভিন্ন রকম আনপ্রেডিক্টেবল স্পেসে বিচরণ করে। আবার দুটোর মধ্যে এই যে জোরে, অর্থাৎ লেফট এবং রাইট হেমিস্ফিয়ারকে জোরে, যেটা তার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসামটাই কিন্তু মূলত দুটো হেমিস্ফিয়ারের মধ্যে ব্যালেন্স তৈরি করে। অর্থাৎ রাইট টু লেফট হেমিস্ফিয়ারের মধ্যে যদি ব্যালেন্সটা না থাকে তাহলে কিন্তু ঠিকঠাক ভাবে যে কোনো ক্রিয়েটিভ স্পেস গুলোকে একটা একটা করে দিয়ে আটকাতে হবে। আমি ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা কেন, প্রথম কথা হচ্ছে এই যে ব্রেন সায়েন্সটা আমরা একটা বেসিক ধারণা নিলাম, এটা কিন্তু শরীর বা রোগ টোগ ইত্যাদির জন্য নয়। এটা একটা অ্যান্ড্রেস রোস্ট্রপের একটা বিখ্যাত কথা আছে, সেটা হচ্ছে যে মানুষ হিসাবে আমরা কোথায় দাঁড়িয়েছি সেটা জানার জন্য মূলত আমাদের এটা এখন সারা মানে বিশ্ব জুড়ে শুধু বিজ্ঞানীরা নয়, তার সঙ্গে অন্য মানুষরাও চেষ্টা করছে। তো মাইকেল গ্যাজালিজের একটা কথা আছে যে মন কি, আসলে আমরা মানে বিজ্ঞানীরা এতদিন ধরে শুধু আলাদাভাবে ব্রেইনটাকে দেখেছি রেসপেক্ট টু দা বায়োলজিক্যাল অ্যাসপেক্ট, এখন মন কি সেটা বিজ্ঞানী একটু খোঁজার চেষ্টা করছেন, তার সঙ্গে এটা আমাদের জানা আছে। আমি যেটা বেসিক্যালি করতে চেয়েছি থিয়েটার সেটা হচ্ছে যে একটা, এই যে আমরা বলেছিলাম যে তার আগে যে আমার বিভিন্ন কম্পোনেন্টস অফ থিয়েটার আছে, টেক্সট, অ্যাক্টিং, সেট, লাইট, কালার, ড্রেস, মেকআপ, সবগুলো যখন এনকোড করে করে আমরা থিয়েটারে যাই, আমরা যখন থিয়েটারটা দেখি তখন তো আমরা আলাদাভাবে ওগুলোকে আর আইডেন্টিফাই করতে পারি না যে এইটা ওইটা এটা ভালো, সবটা মিলিয়ে। কিছু কিছু থিয়েটারের ক্ষেত্রে আমরা বলি যে না সেটটা ভালো হয়েছে, তার মানে সেটা নাটকটা ভালো হতে পারে না। মানে ভালো থিয়েটারের ক্ষেত্রে আমার যা দেখে মনে হয়েছে যে খুব ইনিশিয়াল খুব দেখে খুব বলা কঠিন যে কোনটা ভালো, সেটটা ভালো, টেক্সটটা ভালো, না অ্যাক্টিংটা ভালো, না এটা ভালো, না ওটা ভালো, সবটা মিলেমিশে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়। আর আমরা যখন দেখি দর্শক হিসাবে তখন কি করে, এই যে আমরা বললাম যে আমাদের অডিটরি একটা ভিজুয়াল, আমাদের বিভিন্ন ধরনের যে আমাদের সেন্সরি পারসেপশন আছে সেটা দিয়ে আমরা ডিকোড করতে পারি। আমি তো চোখ দিয়েও শুনতে পাবো না, চোখটা চোখের মধ্যে সিগন্যাল পাঠিয়েছে, ভিজুয়াল সিগন্যাল পাঠিয়েছে, কানটা কানের মধ্যে সিগন্যাল পাঠিয়েছে। সেদিনকে টেম্পারেচার কথা, যেমন আজকে একটু গরম লাগছে, ঘরটা একটু গরম এবং এখানে এসি ব্যবস্থা নেই এবং তার জন্য ঘরটা একটু গুমোট আছে, অন্য কারণে বলছি। এক্ষুনি এই টেম্পারেচারটা আছে জানি না সবার কাছে সুদিং কিনা, ইফ দিস টেম্পারেচার ইজ নট সুদিং, তাহলে একটা এক্ষুনি সবার মধ্যে একটা উষ্ণোষণ হচ্ছে, সেটা বডি টেম্পারেচার করবে। যেই একটু ঠান্ডা হতে আরম্ভ করবে তখন কিন্তু বডি টেম্পারেচার উনি স্ট্রেসের কথা বলছিল, তখন কিন্তু আবার একটা কনসেন্ট্রেশন লেভেলটা অন্যভাবে আবার ইন্টারাকশনস করতে আরম্ভ করে। তারপরে টেম্পারেচার ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর যেটা আমরা বুঝি না, অজান্তে আমাদের ঘটতে আরম্ভ করে। একটা এসি ঘরে বসে একটা জিনিস দেখার এক্সপিরিয়েন্স, একটা নন এসি গরমের মধ্যে ঘামতে ঘামতে একটা জিনিস দেখার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, আমরা সম্পূর্ণ সব জিনিসগুলোকে আলাদাভাবে আবার ডিকোড করি, ডিকোড করে ব্রেনে সিগন্যাল করে, ব্রেন কি করে সবটাকে আবার এনকোড করে তোমার একটা এক্সপিরিয়েন্স তৈরি করছে। এবার আমার কথা হচ্ছে যে তোমার ইনিশিয়াল জোড়ার মধ্যে যদি কোথাও কোনো গলদ থাকে তাহলে ব্রেন কিন্তু প্রপারলি ডিকোড করে এনকোড করে, ব্রেনের দায় নেই করা, কারণ ও সব সিগন্যাল পাঠাবেই না। ওই যে বললাম যে সব সিগন্যাল ব্রেন পাঠায় না, সেসব দিয়ে নিওকর্টেক্সে পৌঁছবে না, আর যদি নিওকর্টেক্সে না থাকে ওর মেমোরিতেই থাকবে না। তার ফলে যেটা হয় যে আমরা আমাদের কাছে ভালো নাটকের একটা এক্সপিরিয়েন্স, যে কোনো ভালো নাটক, এখানে অনেকেই বলতে পারবে যে ভালো নাটকের আমরা যেটা মনে করতে পারি, আমরা কিছু মুহূর্ত মনে করতে পারি, আমরা একটা অংশ মনে করতে পারি, আমরা ইন্টারনেটও মনে করতে পারি না, আমাদের কোনো সম্ভব হয় না। আমাদের ছোটবেলা থেকে যখন আমরা এপিসোডিক মেমোরি দেখি বা সেমান্টিক মেমোরিটা আমরা যেমন বলতে পারি, কিন্তু এপিসোডিক মেমোরি যখন আমরা দেখি ইয়ে করি, মন ছোটবেলা থেকে চোখ বুঝে দেখি, তখন দেখি আমরা কতগুলো বিচ্ছিন্ন ঘটনা একটা মানে ফ্ল্যাশের মতো করে, ফ্ল্যাশ মেমোরির মতো করে, ফ্ল্যাশ মেমোরির মতো করে বেরিয়ে যায়। তো এখানেও তাই, তার ফলে এনকোডিং এবং ডিকোডিং এর মধ্যে গন্ডগোল হয়ে গেলে পুরোটা শেষ। ফলে এই এনকোডিংটা আমাদের থিয়েটারে কিভাবে হয় সেইটা আমার জিজ্ঞাসা হচ্ছিল আর কি, যে এই থিয়েটারটা আমরা যেভাবে তৈরি করি তার এনকোডিং ঠিক আছে। এটা যেটা বলছিলাম সেন্সরি পাথওয়েজ, এটা নিয়ে আমি ডিটেলে যাচ্ছি না, এটা গেলে আবার একটু আবার সর্বদোষ শুরু হয়ে যাবে। কিন্তু একটা বেসিক জিনিস যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, নাক দিয়ে গন্ধ পাওয়া, আমি পাশের যে লোকটা বসে আছে তার ঘামের গন্ধ, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করবে আমার নাটকের ক্ষেত্রে। যে লোকটা বসে আছে তার টাচ আমাকে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে আমার নাটকের ক্ষেত্রে। যে লোকটা পাশে বসে আছে সে যদি কোনো পারফিউম ইউজ করে, সেই পারফিউমটা আমার উপর এফেক্ট করবে, আমি জানি অজান্তে করতে আরম্ভ করবে। তারপরে এরকম অসংখ্য ইনসিডেন্ট, কারণ একসঙ্গে এট এ টাইম আমার ব্রেন বিভিন্ন রকম সিগন্যাল পাঠাচ্ছে, সেই সিগন্যালটা এক জায়গায় করে রাখছে।
এবার আজকের মানুষ কি, আজকের মানুষ কতটা বদলাচ্ছে সেন্সারি পাথওয়েজে, সেটা আমরা শেষে করব। এইবার আমার কথা যেটা সেটা হচ্ছে যে আমরা কাজ করছি মূলত অডিও ভিজুয়াল মিডিয়া। আমি অন্য মিডিয়াগুলো বলা যেটা আমি থিয়েটার রেসপেক্টে বলছি, সেটা হচ্ছে যে আমরা একটা রিয়েলিটি তৈরি করার চেষ্টা করছি উইথ রেসপেক্ট টু দ্য ভিজুয়ালাইজেশনস, এবং আমরা থিয়েটার আর্টিস্টরা আমরা যেটা করছি সেটা হচ্ছে যে একদম মানে বৃহত্তর জায়গা থেকে একদম ক্ষুদ্রতর জায়গা যেটা আমরা চোখে দেখতে পারি না, সেই জায়গাগুলোকে আমরা থিয়েটার আর্টিস্টরা এক্সপ্লোর করার চেষ্টা করি। এইটা এখানে সেমি জিকে একটা ইন্টারেস্টিং কথা বলেছে যে আমরা যারা থিয়েটার করি আমরা ইনফ্যাক্ট আমরা কিন্তু না জেনে থিয়েটার করি, মানে আমরা জানি না যে আমরা প্রত্যেকেই টু সাম এক্সটেন্ট নিউরোসাইন্টিফিক ভিউ থেকে কাজ করি, কিন্তু সেটা আমাদের জানা দরকার নেই। কিন্তু জানার দরকার নেই যেমন, আবার জানার দরকার হয়ে যায় কোথায়, সেইটা নিয়েই আমি আসছি যে হতে পারে জানি না। সেটা হচ্ছে এখন আমরা কি করে জানবো, এই যে মঙ্গল যেমন বললাম এত কথা বলছে এত কথা ভাবছে, সেটা আমরা জানবো কি করে? এখন অনেক রকম, আগে যেটা আজ থেকে 15 বছর আগেও ভালো করে জানা যেত না, এখন অনেক রকম ভাবে আমার মগজ কি ভাবছে আমরা জানতে পারি। কেউ যদি বলে যে না মগজ কি ভাবছে আমি জানতে পারবো না, সেটা হবে না। সাইন্টিফিক টেকনোলজিটা এতটা অ্যাডভান্সড হয়ে গেছে। তার একটা প্রথম জিনিস হচ্ছে সেটাকে আমরা বলেছি এফএমআরআই। এফএমআরআই মানে হচ্ছে ফাংশনাল ম্যাগনেটিক ইমেজ তৈরি করে। তাহলে এফএমআরআই এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং তৈরি করে, আমাদের কি হচ্ছে ব্রেন যে ইলেকট্রিক্যাল সিগন্যালস গুলোকে ক্যারি আউট করছে সেইগুলোকে তো ওরা আবার ব্রেন কি করছে সেটাকে একটা ম্যাপিং তৈরি করে। সেইটাকে যদি আমরা এক্সটার্নালি আমরা ম্যাপ তৈরি করতে পারি বা এক্সটার্নালি কোনো রকম ভাবে আমরা ধরে ফেলতে পারি, তাহলে তার একটা নির্দিষ্ট ব্রেনের আমরা ছবি পেতে আরম্ভ করি। অর্থাৎ আমার ব্রেন কি ভাবছে তার একটা ছবি তৈরি হতে আরম্ভ করে। সেটাই হচ্ছে এফএমআরআই। কিরকম হয় ছবিগুলো? যেমন ধরা যাক যে এটা একটা ব্রেন অ্যাক্টিভেশন ফেজের মধ্যে রয়েছে। যারা এফএমআরআই দেখেছে তারা বুঝতে পারবে যে একটা অ্যাক্টিভ ব্রেন এবং একটা নন অ্যাক্টিভ ব্রেন, এবং সেই ব্রেনটা কি ভাবছে তার ছবি আমরা পেতে পারি এইভাবে। এবং এই যে ব্রেনে আমাদের যে ইনফরমেশন প্রসেসিং সিস্টেম আছে, অর্থাৎ ইনফরমেশন প্রসেসিং সিস্টেম মানে ধরা যাক আমি একটা কিছু বললাম, আপনারা একটা কিছু শুনছেন। এখন এটা দুরকম ভাবে পৌঁছয়। এটাকে আমরা বলি হচ্ছে একটা হচ্ছে কর্টিক্যাল পাথওয়ে, একটা হচ্ছে থ্যালামো অ্যামিগডালা পাথওয়ে। ওই থ্যালামাসের কথা বলেছিলাম মনে আছে, মিড ব্রেনে, যেটা একটা গেট কিপারের মতো কাজ করে। যখনই যে কোনো সিগন্যাল যাচ্ছে উপরের দিকে, ও কি করে ওই গেট কিপারের জায়গা থেকে ও একটা সিগন্যাল পাঠিয়ে দেয় হচ্ছে উপরের দিকে, আর একটা সিগন্যাল পাঠায় হচ্ছে অ্যামিগডালা। অ্যামিগডালা কি করে, মানে ধরুন আপনি কোন একটা কিছু, একটা নাটক দেখলেন কি একটা ছবি দেখলেন বা একটা গান শুনলেন, আপনি সঙ্গে সঙ্গে একটা কিছু কেঁদে ফেললেন, হাসলেন, রিয়াক্ট করলেন, রেগে গেলেন, ওটা অ্যামিগডালার কাজ। ওটা কিন্তু আমার নিওকর্টেক্স বা আমার হায়ার থিংকিং এবিলিটির কাজ নয়। তারপরে সে কিছুক্ষণ পরে আপনার মনে হলো যে না এটা কেন কাঁদলেন, এটা অটোমেটিক। বা আপনি কেন কেঁদেছিলেন দুদিন পর ভুলে গেলেন, তখন মনে হলো আর ওই নাটকটা দেখে কেঁদেছিলাম, ওই ছবিটা দেখে এসেছিলাম, সেইটা তো আমার কেন এসেছিলাম বলতো আমার মনে হচ্ছে। তার মানে কোথাও না কোথাও নিওকর্টেক্স বলেছে ওই কান্নাটা বা ওই হাসিটার মেমোরি আমার দরকার নেই। আবার অনেক সময় এই মেমোরিটা আমাদের থেকে যায়। যখন থেকে যায় তখন কর্টিক্যাল পাথওয়ে অ্যাক্টিভ থাকে, অর্থাৎ নিওকর্টেক্স আমার সেই মেমোরিটাকে রিসিভ করে ধরে রাখে। তো তার ফলে কি যে আমরা যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানি, অনেক সময় যেটা হয় যে আমরা একটা জিনিস একটা কথা হলো, একটা বিষয়ের কথা হচ্ছে, আমি খুব তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবো, তাই না? সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা কিন্তু সবসময় আমি আমার মানে চূড়ান্ত মেন্টাল এবিলিটি দিয়ে করলাম না, সেটা কিন্তু সবসময় তাৎক্ষণিকতার রেসপেক্টে হয়ে যায়, সেটা কিন্তু অ্যামিগডালার রেসপেক্টে না। এইবার একটা ভিজুয়াল কমিউনিকেশনে, যেটাকে আমরা বলছিলাম যে থ্যালামো অ্যামিগডালা পাথওয়ে, তাহলে একটা থ্যালামাস থেকে যাচ্ছে অ্যামিগডালা, একটা থ্যালামাস থেকে চলে যাচ্ছে সরাসরি নিওকর্টেক্স। এই ছবিতে সেটাই বলছে যে একটা অ্যামিগডালা সেকেন্ড সিগন্যালটা নিওকর্টেক্স রিচ করে। এই নিওকর্টেক্স রিচ করছে, সেই নিওকর্টেক্স যদি থাকে থেকে যায় তাহলে সেখানে মেমোরিটা ফরমেশন। আর ওই যে অ্যামিগডালার কথা বলছিলাম, সেটা স্ট্রং ইমোশন, ফিয়ার, প্যানিক এগুলো তৈরি করে। অর্থাৎ আমি দিনান্দার কিছু করে ফেললাম, সেটা হচ্ছে অ্যামিগডালার কাজ। অর্থাৎ একটা নাটক যদি শুধু অ্যামিগডালাকে এফেক্ট করে, যদি সেটা নিওকর্টেক্সকে এফেক্ট না করে, তাহলে সে নাটকটা থাকবে না, নাটকটা মেমোরিতে থাকবে না, নাটকটা একটা সময় হারিয়ে যাবে। এবার হচ্ছে ইমোশন, অর্থাৎ আমাদের এন্টায়ার স্পেসের